শামীম ওসমানের খেলা আর হলো না। কোথায় পালিয়ে আছেন তিনি? কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে যা বললেন সাংবাদিক ফারজানা রূপা। কোথায় পলাতক আছেন মমতাজ, যা জানা গেল। জুলাই আগস্টে বাংলাদেশ ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয় বললেন জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্ক। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। শামীম ওসমানের খেলা আর হলো না, কোথায় পালিয়ে আছেন তিনি? সেই বহুল আলোচিত খেলা হবে এই স্লোগান কে না জানে। নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক দাপুটে এমপি ওসমান পরিবারের সদস্য শামীম ওসমানের স্লোগান বাংলাদেশ ছাড়িয়ে পাশের দেশ ভারতের কলকাতায়ও ঝড় তুলেছিল ওখানকার নির্বাচনে। কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালা বদলে খেলা হবে নায়ক সেই শামীম ওসমান খেলার মাঠ ফেলে নিজেই এখন লাপাত্তা। নারায়ণগঞ্জের স্থানীয় জনগণ বলেছেন খেলা আর হবে না, খেলোয়াড় নিজেই মাঠ ছেড়ে উধাও। তারা বলেছেন ক্ষমতার প্রভাব, পেশি শক্তি, সন্ত্রাস আর জোর জবরদস্তি নায়ক হিসেবে শামীম ওসমানের দম্ভ এখন শেষ। শামীম ওসমানকে আর কোথাও পাওয়া যাচ্ছে না, বরং মাঠ ছেড়ে দিয়ে উল্টো লেজ গুটিয়ে নিজেদের সহায় সম্পদ বিক্রি করে আছেন আত্মগোপনে। নারায়ণগঞ্জের স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা হলে তারা বলেন শামীম ওসমান ছিলেন ঘটন পটিয়সী। রাজনীতির মাঠে, বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তিনি বা তার প্রার্থীকে নিয়ে যতই হম্বিতম্বি করেছেন, জয়ী হওয়ার চেয়ে পরাজিত বেশি হয়েছেন। তবে ভোটারবিহীন এমপি নির্বাচনে অবশ্য জিতে বীরত্ব দেখিয়েছিলেন। রংবাজি, চাপাবাজি, নাটকবাজি বা ভেলকিবাজিতে শামীম ওসমানের জুড়ি নেই বলাই বাহুল্য। স্ট্যান্ডবাজিতেও তিনি সেরা। জনতার সামনে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে কখনো কখনো ভারের ভূমিকায় অবতীর্ণ হতেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নাগরিক শামীম ওসমানের বিরুদ্ধে বলেন, নেত্রীর দোহাই দিয়ে নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ হেন কারেঙ্গে বলতেন। বাস্তবে তেমন কিছুই তিনি করে দেখাননি বিগত 15 বছরে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, একজন পরাজিত সৈনিক কখনো খেলতে পারেন না। এর আগেও তিনি বলেছিলেন খেলা হবে, কিন্তু তিনি পালিয়েছিলেন। এবারও হাঁকডাক দিয়ে বলেছিলেন খেলা হবে, কিন্তু তিনি এবার পুরো পরিবার সহ পালিয়ে গেলেন। পথচারী আবুল হাসান বলেন, খেলা শুনছি, আপনিও শুনছেন, আমিও শুনছি, অর্থাৎ শুনেছেন, কিন্তু খেলা তো হলো না, তিনি তো পালিয়ে গেলেন। দেশবাসী সবাই দেখলো, এখন কোথায় খেলছে কে জানে। কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে যা বললেন সাংবাদিক ফারজানা রূপা। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রীয় রাজধানীর যাত্রাবাড়ি থানার পৃথক 2 হত্যা মামলায় 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার 5 মার্চ সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। এ সময় আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই, আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো? এ সময় বিচারক বলেন, এখানে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না। এরপর ফারজানা রূপা বলেন, মামলা তো ডজনখানেক গড়াচ্ছে, আমি একজন সাংবাদিক, আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখান। এ সময় আসামির ডাকে থাকা অবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করেন। এদিকে যাত্রাবাড়ি থানার পৃথক 2 মামলার মধ্যে একটি শাকিল, ফারজানা সহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়। অপর মামলায় তাদের 2 জন সহ সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। কোথায় পলাতক আছেন মমতাজ, যা জানা গেল। লোকগান গেয়ে দেশের মানুষের মন জয় করেছেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার কারণে বিতর্কিত হয়েছেন। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন। এরপর দলটি মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, জিতেছেনও। তবে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজ যেন উধাও। কোনো খোঁজ খবর নেই, গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না 7 মাস ধরে। মমতাজের মানিকগঞ্জের সিঙ্গাইয়ের বাড়িটি বর্তমানে একেবারেই নীরব, মানুষের কোনো আনাগোনা নেই। অথচ মাস 7 আগে বাড়িটিতে সব সময় কোলাহলে মশগুল থাকত। মমতাজের অনুপস্থিতিতে তার বাড়িটি যেন পতিত অবস্থায় রয়েছে। মমতাজের খোঁজ জানেন না বাড়িটির নিরাপত্তা প্রহরীরাও। তিনি কোথায় আছেন, কেমন আছেন, কোনো খবর নেই তার। আশেপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের
হতে দেখতেন তাদের মতেও অনেক দিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িটিও। বাড়িতে গেলে তিনি আত্মীয় স্বজন ও কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন, সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজ খবর জানেন না। এদিকে ফোন নম্বর থেকে শুরু করে ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপেও পাওয়া যাচ্ছে না তাকে। একটা সময় এসবে বেশ সক্রিয় থাকতেন তিনি। গত সেপ্টেম্বরে সর্বশেষ মমতাজ ফেসবুকে সক্রিয় ছিলেন। সে সময় মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কেঁদেছেন। মমতাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত বছরের 13 অক্টোবর একটি গান পোস্ট করেন। গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল তা আজও জানা যায়নি। এদিন মমতাজকে গাইতে দেখা যায় আমার হাত বান্ধিবি পা বান্ধিবি এমন একটি গান। মমতাজের গাওয়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। প্রসঙ্গত 2008 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি। সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে, তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। এর আগে সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম সমালোচনার ঝড় ওঠে এবং ট্রলের শিকার হন তিনি। জুলাই আগস্টে বাংলাদেশ ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয় বলেছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। গত জুলাই আগস্টের সহিংসতায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ, এমনটাই বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার 5 মার্চ সন্ধ্যা 6টার পর প্রতিবেদনটি উপস্থাপন করেন তুর্ক। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। ভলকার তুর্ক আশা করেন তাদের স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহি, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলও বক্তব্য দেন। এর আগের দিন জানানো হয় বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলেও জানানো হয়।